দেখে নেব খেলার সময় শিরোনাম। পরীক্ষা নিরীক্ষা নয়, পাকিস্তান সিরিজের দলটাই থাকলো নিউজিল্যান্ডের বিপক্ষেও। পরিকল্পনায় স্থিতিশীলতা রাখতে চান নির্বাচকরা, বিশ্বকাপের দল চূড়ান্ত 6 মাস আগে। আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে। কিছু জায়গায় আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, এখানে আমরা কাজ করব। প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। খেলবেন মাহমুদুল্লাহ, আশরাফুলদের মতো কিংবদন্তি। ইতিবাচক ফলাফলের প্রত্যাশা। কাঁধের ইনজুরিতে পিএসএল শেষ। টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমনের ফিরে আসছেন দেশে। অনিশ্চিত আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও। হাভিয়ার কাবরেরার সঙ্গে দ্বন্দ্বের জন্য সুযোগ পাননি জাতীয় দলে, মন্তব্য আনিসুর রহমান জিকোর। লাল সবুজ জার্সিতে ফিরে খেলতে চান সাফ চ্যাম্পিয়নশিপ। আমি লিগের টপে আছি, আমি ন্যাশনাল টিমে ব্যাক করবো একদিন ইনশাল্লাহ। খুব ইচ্ছা যে আমি দেশকে একটা সাফ শিরোপা উপহার দেব। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল আর্সেনাল। নিজেদের মাঠে বোর্নমাউথের বিপক্ষে 2-1 ব্যবধানে হার গানারদের। কঠিন হয়ে উঠছে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে কোনো পরীক্ষা নিরীক্ষার দিকে হাঁটেনি হাবিবুল বাশার সুমন বাহিনী। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জয়ী দলের সদস্যদেরকেই রেখে দেওয়া হয়েছে এখানে। তবে পরবর্তীতে দল নিয়ে পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। বিশ্বকাপের 6 মাস আগেই দল চূড়ান্ত হয়ে যাবে বলেও বিশ্বাস তার। আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বিসিবির নির্বাচক প্যানেল। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা করলেন হাবিবুল বাশার। তারাও ভরসা রাখলেন গাজী আশরাফ হোসেন লিপুর রেখে যাওয়া দলটার উপর। স্কোয়াডে নতুনত্ব না থাকলেও কিছুটা ভিন্নতা আছে কার্যক্রমে। দল ঘোষণার আগে পরে যেখানে লিপুর প্যানেলকে পাওয়া যেত না, সেখানে নতুন নির্বাচকরা ব্যাখ্যা দিলেন স্কোয়াড নিয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে অপরিবর্তিত স্কোয়াড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে অধিনায়ক মেহেদী হাসানের সঙ্গী পুরনো সতীর্থরা, সহ অধিনায়কও নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের সিরিজের 3 ওয়ানডেতে একই একাদশ নিয়ে খেলেছিল টিম বাংলাদেশ। সাইড বেঞ্চে থাকা সৌম্য, মাহিদুল, তানভীর, শরীফুলকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষে। এমনকি অফ ফর্মে থাকা সাইফ হাসানকেও দেখতে চান সেরা ছন্দে। আমাদের ওপেনিংটা অনেকদিন ধরে আনসেটেলিং। অনেক একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবসময় সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিং এর পার্টনারশিপের ব্যাপার থাকে। ওই পার্টনারশিপটা হঠাৎ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কিছু জায়গায় আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, এখানে আমরা কাজ করব। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করব বাই নট স্যাক্রিফাইসিং মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ রেটিং সেটাই। দল গঠন নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতামত শুনেছে নির্বাচক প্যানেল। 2027 বিশ্বকাপের পথ সহজ করতে র্যাঙ্কিংয়ের উন্নতিতে নজর, যে কারণে পিএসএল এ থাকা ক্রিকেটারদেরও রাখা হয়েছে স্কোয়াডে। বৈশ্বিক আসর বিবেচনায় আগামী 6 মাসের মাঝে পরীক্ষা নিরীক্ষা শেষ করতে চান বাশার। বিশ্বকাপের 4-5 মাস 6 মাস আগে বলছি, ম্যাক্সিমাম তার একটা ম্যাচ বেশি সময় নিতে পারি। বাট আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে। পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, বাট আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিংটা সেটা এর মধ্যে ঠিক। নিজেদের ক্যারিয়ারে জাতীয় দল থেকে উপেক্ষিত হতে দেখেছেন অনেককে, যাদের অন্যতম ভুক্তভোগী নাঈম ইসলামও। বাদ পড়ার কারণটুকু জানার সুযোগ ছিল না, তাই প্রথমবার দায়িত্ব নিয়ে ন্যায্যতার বার্তা দিয়েছেন ক্রিকেটারদের। আমাদের যে প্যানেল আছে, আমাদের প্যানেলে আমরা যে জিনিসগুলো আমাদের মনে হয়েছিল যে আগে আমাদের এই জিনিসগুলো চেঞ্জেস হওয়া উচিত বা প্লেয়ারদের জানা উচিত, সেই জিনিসগুলো আমরা এখন চেঞ্জ করতে পেরেছি এবং সেই জিনিসগুলো আমরা করতে পারছি। তো আমরা এই জিনিসটা খুব ভালো একটা সাইন। একটা প্লেয়ার অনেক সহজেই ঢুকে গেল আবার সহজেই বেরোয় গেল, এরকম যাতে না হয়, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো খেয়াল রাখবো। একটা প্লেয়ার ঢুকার জন্য তার যথেষ্ট হার্ডওয়ার্ক করে ঢুকতে হবে, গুড এনাফ পারফর্ম করে ঢুকতে হবে। আবার যেন ঢুকলাম 1-2 ম্যাচ খেলে বাদ হয়ে গেলাম, এরকম ওই বিষয়টা না হয়। নতুন নির্বাচক প্যানেল সোচ্চার সাকিব ইস্যুতেও যোগাযোগ হয়েছে টাইগারদের সাবেক অধিনায়কের সঙ্গেও। আমার সাথে 2-1 বার কথা হয়েছে। আমার মূল প্রথমে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, ইজি প্রিপেয়ার্ড, এখন কি করছে, মানে এই যে মানে যেহেতু ও যেখানে আছে ওখানে ক্রিকেটে রেগুলার হয় না, মানে আপনি রেগুলার হয় না বা সবসময় ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ কিন্তু সেখানে নেই। ফিটনেস করা যায়, বাট ক্রিকেটটা আসলে অত রেগুলার হয় না, যদিও ক্রিকেট খেলছে। তো আমি আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা অংশ নেবেন বাংলাদেশের হয়ে। বিশ্বমঞ্চে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা সাবেকদের, আয়োজকরাও আশাবাদী সাবেকদের টুর্নামেন্টে দেশের নাম উজ্জ্বল করার, জানিয়েছেন দলের স্বত্বাধিকারী সানিয়ান তানিম। মাঠের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন তামিম ইকবাল। নতুন দায়িত্ব নিয়ে তামিম হয়েছেন বিসিবির সভাপতি। তবে মাঠের সতীর্থের প্রতি ভালোবাসার কমতি নেই খান সাহেবের। 2025 বিপিএলে দুজন খেলেছেন এক দলের হয়ে, জিতেছেন শিরোপা। এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডসের সংবাদ সম্মেলনে এসে সাক্ষাৎ দুই কিংবদন্তির। সম্প্রতি সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকার মতো দলগুলো অংশ নিলেও সেখানে ছিল না বাংলাদেশের কোনো দল। সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে ভক্তদের। অবসর নেওয়া পছন্দের তারকাদের আবারও দেখা যাবে মাঠে। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ম্যানেজমেন্ট, যেখানে তুলে ধরা হয় তাদের ভাবনার কথা। তামিম ইকবাল, দ্য প্রেসিডেন্ট, ওরা আমাদের খেলার কথা ছিল। আই ডোন্ট নো দ্য সিচুয়েশন নাও যে কি হবে, বাট উই এক্সপেক্ট অল দ্য লেজেন্ডস টু কাম এন্ড প্লে ফর আস। আপনারা জানেন যে বাংলাদেশের যারা বড় বড় লেজেন্ডস আছে, উই উইল এক্সপেক্ট দ্যাট আমরা বোর্ড থেকে এবং গভর্নমেন্ট থেকে সবার থেকে সাপোর্ট পাবো, যে ইনশাল্লাহ সেটা যদি আমাদের পক্ষে সম্ভব হয় যে তারা সবাই একসাথে আবার মাঠ কাঁপাবে। আই এম শিওর তারাও ইকুয়ালি এক্সাইটেড টু গেট টু দ্য ফিল্ড টুগেদার। এই স্পোর্টস ম্যানেজমেন্টের থেকে আমার খালি এতটুকুই বলার যে আমরা আলহামদুলিল্লাহ সবসময় ক্রিকেটের সাথে ছিলাম, স্পোর্টসের সাথে ছিলাম এবং ইনশাল্লাহ সবসময় থাকবো। বাংলাদেশ দলের হয়ে খেলার কথা আছে সাবেক টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলের। বিশ্বমঞ্চে তারাও আশাবাদী দেশের নাম উজ্জ্বল করার। খেলাটা অবশ্যই খুবই প্রতিযোগিতামূলক, ক্রিকেটের কম্পিটিশনটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং আমরা ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং উইল বি ইনশাআল্লাহ গোইং ফর দ্য চ্যাম্পিয়নশিপ এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল গোনা প্লে ওয়েল। ভালো একটা টিম নিয়ে যেন আমরা যেতে পারি, কারণ লাস্ট 2 বছর যদি আপনি যারা খেলাটা ফলো করেছেন, এবিডি উইলিয়ার্সের খেলা দিয়ে দেখেন যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে 4টা 100 করেছেন। তো আমার মনে হয় যে আমাদের ওইখানে কম্পিটিশন করতে হলে আমাদেরও ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এবছর জুলাইয়ে শুরু হবে 7 দলের এই টুর্নামেন্ট। গেল 2 আসরের মতো এবারও খেলা হবে ইংল্যান্ডে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইনজুরিতে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর চলতি মৌসুমের যাত্রা শেষ হলো। পারভেজ হোসেন ইমনের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স। অনিশ্চিত আসনে নিউজিল্যান্ড সিরিজেও মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে মাঠে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে ধাক্কা লাগে ইমনের। এমআরআই রিপোর্টের পর চোট কতটা গুরুতর তা বোঝা গেছে। কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেছে এই ওপেনারের। তাতে যেতে হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর। কয়েক সপ্তাহ লাগতে পারে সেরে উঠতে। তাতে কিউইদের বিপক্ষে 27 এপ্রিল শুরু হতে যাওয়া টি-20 সিরিজ থেকেও ছিটকে যাবার শঙ্কা ইমন। আজ রাতেই দেশে ফিরছেন এই ক্রিকেটার। লাহোর কালান্দার্স ঘোষণা দিয়েছে ইমনের বদলি হিসেবে অন্য ক্রিকেটার দলে ভেরাবে তারা। পিএসএল এর আরো খবর, টানা তৃতীয় জয় তুলে নিল পেশোয়ার জালমি। করাচিতে লাহোর কালান্দার্সকে 76 রানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বাবর আজমের দল। ম্যাচে 2 দলে খেলেছেন বাংলাদেশের 3 ক্রিকেটার, 3 জনই পেয়েছেন উইকেট। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লাহোর। তৃতীয় ওভারে মোহাম্মদ হারিসের উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। এরপর প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগ দেননি পেশোয়ারের 2 ব্যাটার বাবর আজম ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে যোগ করেন 109 রান। বাবর 43 রানে ফিরে যান। আগ্রাসী খেলা মেন্ডিস 48 বলে করেন 74 রান। ম্যাচের 19তম ওভারে 2 উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত 173 রান তোলে জালমি। জবাবে দ্বিতীয় ওভারেই ব্রেক থ্রু এনে দেন শরীফুল ইসলাম। টাইগার পেসার তুলে নেন মোহাম্মদ নাইমের উইকেট। ফখর জামান আবদুল্লাহ শফিকের দ্বিতীয় উইকেট জুটি দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করে। সেই জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিমের স্পিন ভেলকিতে সুবিধা করতে পারেনি লাহোর কালান্দার্স। 3 ওভার বাকি থাকতেই 97 রানে অল আউট হয় বর্তমান চ্যাম্পিয়নরা। পেশোয়ার জালমির হয়ে নাহিদ 2টি ও শরীফুল নেন 1 উইকেট। টানা 3 হারে পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে নেমে গেছে মোস্তাফিজের দল।
বোমা ফাটালেন আনিসুর রহমান জিকো। হাভিয়ার কাবরেরার সঙ্গে দ্বন্দ্বের কারণে এতদিন জাতীয় দলের বাইরে ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি। স্প্যানিশ কোচের বিদায় আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন জিকো। প্রত্যাশা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের একাদশে জায়গা করে বাংলাদেশকে শিরোপা উপহার দেয়া। নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো। শুধু বাংলাদেশি নয়, 2023 সাফে তিনিই হয়েছিলেন দক্ষিণ এশিয়ার সেরা। তবুও হাভিয়ার কাবরেরার দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। সেরাদের কাতারে থেকেও কেন উপেক্ষিত, এটা নিয়ে ফুটবল আঙ্গনে নানা ফিসফাস থাকলেও এবার রীতিমতো বোমা ফাটালেন জিকো। সম্প্রতি লিগের টপ পারফর্মার হয়েও তার জায়গা হয়নি কাবরেরার এশিয়ান কাপ বাছাইয়ের একাদশে। স্প্যানিশ কোচের সঙ্গে তার দূরত্বের বিষয়টি এরপর হয়ে ওঠে আরও স্পষ্ট। সেই ক্ষোভ আর চাপা রাখতে পারলেন না জিকো। সরাসরি জানিয়ে দিলেন কোচের গোয়ার্তুমির কারণেই এতদিন জাতীয় দলে জায়গা হয়নি তার। আমি একটা ম্যাচে খেলায় আমি মন খারাপ করছিলাম, হয়তো কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বলে নাই। এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এটা তো ধরে না দুজনের মধ্যে ভেদাভেদ না, এখানে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষে দেশের জন্য লাভবান হতো। আমার তো খারাপ লাগে, ধরেন ন্যাশনাল টিমে বারবার স্কোয়াডে ডাকে, ফাইনালি রাখে না। মেয়াদ পূর্ণ করায় চলতি মাসেই বাফুফের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাভিয়ার কাবরেরার। আর এটাকেই জাতীয় দলে ফেরার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন আনিসুর রহমান জিকো। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের স্বপ্ন দেশকে অন্তত একটা সাফ জয়ের আনন্দে ভাসানো। আসছে সেপ্টেম্বরে সেই সুযোগটা হয়ে যেতে পারে ঘরের মাঠেই। এটা তো আমার সবসময় কাজ করে, আমার আবার সাফ খেলতে হবে, আমার সাফে সেরা গোলকিপার হবা, এবং আমার খুব ইচ্ছা যে আমি দেশকে একটা সাফ শিরোপা উপহার দিব। আমি তো স্বপ্ন দেখতেছি, এখন তো বাকিটা হচ্ছে এটা ন্যাশনাল টিম কমিটি আছে আর কোচিং প্যানেল যারা থাকবে, যদি ডাকে তাহলে আমি আমার দেশের জন্য আমি সবটুকু দিব। এদিকে গুঞ্জন আছে স্বল্প মেয়াদে হলেও আবারও বাংলাদেশের কোচ হতে পারেন হাভিয়ার কাবরেরা। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বাফুফে নাকি ইচ্ছে করে রেখেছে এমন সুযোগ। সেটাই যদি সত্যি হয় তবে জিকোর পথ হয়ে উঠতে পারে অমসৃণ। যদিও এসব নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সে দৃষ্টি রাখতে চান বাংলার বাজ পাখি। কোচ আছে কিনা নাই তো এটা এখন আমি শিওর বলতে পারবো না। আমি আশা করি আমি সবসময় রেডি ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল আর্সেনাল। এবার নিজেদের মাঠ এমিরেটসে বোর্নমাউথের বিপক্ষে 2-1 গোলে হারল গানার্স। এ হারে শিরোপার রেসে পিছিয়ে পড়ল মিকেল আর্তেতার দল। টেবিলের 2-এ থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। গেল কয়েক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝ পথে শিরোপার দৌড়ে এগিয়ে থাকলেও মৌসুমের শেষ দিকে এসে ছন্দ হারিয়েছে আর্সেনাল। চলতি মৌসুমেও সেই পথে হাঁটছে গানার্স। 22 বছর পর যখন আর্সেনালের সমর্থকরা প্রিমিয়ার লিগের শিরোপার জয়ের স্বপ্ন দেখছে, ঠিক তখনই পা হরকালো মিকেল আর্তেতার দল। নিজেদের মাঠ এমিরেটসে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বোর্নমাউথের বিপক্ষে হেরে টেবিলের 2-এ থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করল গানার্স। চোটের কারণে মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকাকে ছাড়াই একাদশ সাজান মিকেল আর্তেতা। নিজেদের মাঠে শুরু থেকেই ছন্ন ছাড়া আর্সেনাল, সেই সুযোগটাই লুফে নেয় বোর্নমাউথ। ম্যাচের 17 মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিভার ভুলে বল পেয়ে যান জুনিয়র ক্রুপি। সেখান থেকেই স্বাগতিক সমর্থকদের হতাশায় ডোবান এই ফরাসি মিডফিল্ডার। 1-0 গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। গোল খেয়ে যেন হুঁশ ফিরে পায় আর্সেনালের ফুটবলাররা। পিছিয়ে পড়া ম্যাচে ফেরার চেষ্টা করে গানার্স। প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ চালায় তারা, তবে গিউকেরেস হাভার্টজদের সব আক্রমণই বৃথা যায়। ম্যাচের 35 মিনিটে ভাগ্য সহায় হয় গানারদের। ডিবক্সের ভেতরে বোর্নমাউথের ডিফেন্ডার রায়ান ক্রিস্টির হাতে বল লাগায় পেনাল্টি পায় আর্সেনাল। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান ভিক্টর গিউকেরেস। 1-1 গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে এভারেচি এজে লিওনার্দো ট্রোসারদের মাঠে নামান আর্তেতা, তবে কিছুতেই ভাগ্য খুলছিল না গানারদের। মাঝে একবার বল জালে জড়ালেও ভিক্টর গিওকেরেসের গোল বাতিল হয় অফসাইডে। উল্টো নিজেদের ডিফেন্স সামলে বারবার আক্রমণে ওঠে বোর্নমাউথ। ম্যাচের 74 মিনিটে আর্সেনালের ডিবক্সে বল পান অ্যালেক্স স্কট। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে আবারও বোর্নমাউথকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার। সেই গোল আর শোধ করতে পারেনি আর্সেনাল। ম্যাচের শেষ দিকে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি তারা। তাতে 2-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় গানারদের। এ হারে ইপিএল এর শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল আর্সেনাল। টেবিলের 2-এ থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে 9 পয়েন্ট এগিয়ে থাকলেও পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগ আছে সিটিজেনদের সামনে। আর্সেনালের চেয়ে 2 ম্যাচ কম খেলেছে ম্যান সিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
খেলার সময় আরও থাকছে। রেসিং ট্র্যাকে আবারও ইতিহাস গড়লেন আফিক আনোয়ার। একদিনে জিতলেন 2 ট্রফি। 2025-26 UAE ট্যুরিং কার চ্যাম্পিয়ন হলেন দেশ সেরা কার রেসার। রাউন্ড 1 থেকে রাউন্ড 7 পর্যন্ত রেস করে আজকে সফলভাবে চ্যাম্পিয়ন হলাম দেশের জন্য এবং নিজের জন্য। ইপিএল এর আরও খবর। শিরোপা রেসে ভালোভাবে টিকে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। লিগে টানা 8 ম্যাচ অপরাজিত থাকে আত্মবিশ্বাসের তুঙ্গে সিটিজেনরা। অন্যদিকে টানা 2 হারের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর মিশন চেলসির। স্ট্যামফোর্ড ব্রিজে দু দলের ম্যাচ শুরু হবে কাল বাংলাদেশ সময় রাত 9:30টায়। প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই জমে উঠেছে নতুন করে। শুরুটা ভালো না হলেও এখন ম্যানচেস্টার সিটিও ইপিএল শিরোপার রেসে আছে বেশ ভালো অবস্থানে। এবার গুরুত্বপূর্ণ এক ম্যাচে লন্ডনে চেলসির মুখোমুখি হচ্ছে সিটিজেনরা। লিগে শেষ 8 ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার সিটি। 30 ম্যাচে তাদের পয়েন্ট 61। এক ম্যাচ বেশি খেলা টেবিল টপার আর্সেনালের চেয়ে 9 পয়েন্টে পিছিয়ে। ট্রফি পুনরুদ্ধারের মিশনে প্রতিটা ম্যাচই জিততে হবে তাদের। স্ট্যামফোর্ড ব্রিজেও ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা সিটি বসের। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। চেলসি নিজেদের মাঠে সবসময়ই শক্ত প্রতিপক্ষ, তবে আমরা জানি শিরোপার লড়াই থাকতে হলে আমাদের ধারাবাহিকভাবে জিততেই হবে। ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে চেলসি আছে কিছুটা চাপে। টানা 2 লিগ ম্যাচ হারের পর নিজেদের মাঠে বড় প্রতিপক্ষের বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে। 31 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে ব্লুজ। তবে ম্যাচে বড় ধাক্কা চেলসির মাঝ মাঠে। সাসপেনশনের কারণে খেলতে পারবেন না দলের অন্যতম ভরসা এনজিও ফার্নান্দেস। মৌসুমে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙা সবচেয়ে বেশি 41টি পাস এসেছে তার পা থেকে। তাই আক্রমণের বাড়তি দায়িত্ব কোল পালমারের কাঁধে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলের উপর পূর্ণ আস্থা কোচের। আমরা জানি সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু এমন ম্যাচই দলকে নৈপুণ্য দেখাতে হয়। নিজেদের মাঠে ভালো পারফরমেন্স দিয়ে আমরা ঘুরে দাঁড়াতে চাই। ম্যানচেস্টার সিটির আক্রমণের বড় অস্ত্র আর্লিং হল্যান্ড। সবশেষ এফএ কাপের ম্যাচে লিভারপুলের বিপক্ষে হ্যাটট্রিক করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই নরিজিয়ান তারকা। তবে এর আগে শেষ 11 ম্যাচে গোলবিহীন ছিলেন হল্যান্ড। শিরোপার দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকতে হলে হল্যান্ডের আগের সেই ফর্মে ফেরাটা এখন সিটির জন্য সবচেয়ে জরুরি। এই ম্যাচে ব্যক্তিগত এক মাইল ফলকের সামনে বার্নার্দো সিলভা। মাঠে নামলেই প্রিমিয়ার লিগে 297 ম্যাচ পূর্ণ করবেন তিনি, যা কোনো পর্তুগিজ খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। ম্যাচে সাম্প্রতিক পরিসংখ্যান আর ফর্ম বিবেচনায় ম্যাচে এগিয়ে থাকবে ম্যানচেস্টার সিটি। মুখোমুখি শেষ 5 ম্যাচের 3টিতে জয় পেয়েছে সিটি, 2টি হয়েছে ড্র। তবে নিজেদের মাঠে চেলসিও চমক দেখাতে চাইবে। ব্লুজ জয় পেলে আরও জমে উঠবে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেস। তামিম হোসেন, সময় সংবাদ। মেজর লিগ সকারের খবর। শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান কমাতে ভোরে মাঠে নামছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির দলের প্রতিপক্ষ নিউ ইয়র্ক রেড বুলস। ম্যাচটি শুরু হবে ভোর 5:30টায়। গেল সপ্তাহে নিজেদের নতুন মাঠ ন্যু স্টেডিয়ামে অভিষেকটা ভালো হয়নি ইন্টার মায়ামির। লিওনেল মেসি গোল পেলেও জিততে পারেনি তার দল। অস্টিনের বিপক্ষে 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ার মাসচেরানো শিষ্যরা। এবার মায়ামির সামনে নিউ ইয়র্ক রেড বুলসের প্রতিপক্ষ। স্বাগতিক সমর্থকরা অপেক্ষায় নিউ স্টেডিয়ামে জয়ের সাক্ষী হওয়ার। এ ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন মায়ামি বস। সম্প্রতি ফিটনেস নিয়ে কিছুটা সমস্যা থাকলেও শুরু থেকেই খেলবেন লিওনেল মেসি। আর্জেন্টিন তারকা চলতি মৌসুমে এখন পর্যন্ত মায়ামির হয়ে সর্বোচ্চ স্কোরার করেছেন 5 গোল। 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে মেসি সুয়ারেসরা। নিউ ইয়র্ক সিটি শার্লটের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে তারা। অন্যদিকে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 7ম স্থানে আছে রেড বুলস। গেল মৌসুমে দেখাতে রেড বুলসকে বড় ব্যবধানে হারিয়েছিল মায়ামি। এক ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সেগোভিয়া, আর 2 ম্যাচে 3 গোল করেছিলেন লিওনেল মেসি। 35 বছর পর আবারও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে গার্ড অফ অনার দেওয়ার শঙ্কায় রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোর আগে হারলে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে অল হোয়াইট শিবির। তবে দলের এমন হতশ্রী অবস্থায় রেফারিকে দায়ী করলেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। জিরোনার বিপক্ষে পেনাল্টি না পাওয়ায় ক্ষোভ ঝেড়েছেন এই স্প্যানিয়ার্ড। 2021 সালের পর আবারও ট্রফিলেস সিজনের চোখ রাঙানি রিয়াল মাদ্রিদের সামনে। কোপা দেল রে থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। জিরোনার সাথে পয়েন্ট খোয়ানোর পর লিগ শিরোপাও এখন অনেকটাই নাগালের বাইরে।
এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় বঞ্চিত রিয়াল, লিগে টানা দ্বিতীয়। এদিন আবারও রেফারির দিকে অভিযোগের আঙুল তুললেন রিয়াল বস। ম্যাচের ৮৮তম মিনিটে কিলিয়ান এমবাপে প্রতিপক্ষের ডি বক্সে পড়ে গেলেও বাঁশি বাজাননি ম্যাচ রেফারি। এটা পরিষ্কার ফাউল। প্রথমার্ধে এর চেয়ে মৃদু ঘটনায় কিলিয়ানের বিপক্ষে ফাউল দেয়া হয়েছিল। রেফারির সঙ্গে আমাদের অনেক সমস্যা। এখানে হলো মায়োরকায় ছিল সেই একই পুরনো গল্প। যে কোনো জায়গাতেই এটা একটা পেনাল্টি, এটা স্রেফ আরও একটা ঘটনা, আর একটা এমন সিদ্ধান্ত। আমাদের সঙ্গে এটাই ঘটছে, ঘটনা এমনই। আমার কিংবা অন্য কারো জন্যই এটা বোধগম্য নয়। অজুহাত কিংবা অভিযোগ যাই হোক না কেন, ডাগআউটে বেশ চাপেই আছেন রিয়াল কোচ। মৌসুমের মাঝপথে দায়িত্ব নেয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে ভালো করলেও লিগে হোঁচট খাবার ঘটনা আছে একাধিকবার। প্রশ্ন উঠছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে গার্ড অফ অনার দিতে হবে কিনা রিয়ালের। লিগের শেষ দিকে মৌসুমের শেষ এল ক্লাসিকোর সূচি 10 মে নু ক্যাম্পে হতে যাওয়া ওই হাই ভোল্টেজ ম্যাচের আগে নিজেদের 3 লিগ ম্যাচে যদি লস ব্লাঙ্কোরা অন্তত একটাতে হারে আর বার্সা যদি নিজেদের সবগুলো ম্যাচেই জিতে যায়, তাহলে ক্লাসিকোতে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের জন্য। রীতি অনুযায়ী নতুন চ্যাম্পিয়নদের গার্ড অফ অনার দেওয়ার কথা প্রতিপক্ষ দলের। হোঁচট খেলে এমনই বিব্রতকর পরিস্থিতিতে পড়বে রিয়াল মাদ্রিদ। বিংশ শতাব্দীতে যা কখনোই করেনি অল হোয়াইট। সবশেষ 1991 সালে বার্সেলোনাকে গার্ড অফ অনার দিয়েছিল লস ব্লাঙ্কোস। সবশেষ সুপার কাপে গার্ড অফ অনারের প্রশ্ন উঠলেও তা দেয়নি রিয়াল মাদ্রিদ। এ নিয়ে বিতর্ক হয়েছে। তবে লিগ শিরোপা হাতছাড়া হলে নু ক্যাম্পে আবারও উঠবে গার্ড অফ অনারের প্রশ্ন। 35 বছর পর আবারও রাইভালদের সম্মান জানাবে কিনা রিয়াল মাদ্রিদ, সে প্রশ্নটাই আপাতত ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে। সাব্বির মিথুন, সময় সংবাদ। ব্রাজিলের শেষ 2 প্রীতি ম্যাচে জায়গা না পেলে এখনই শেষ হচ্ছে না নেইমার জুনিয়রের 2026 বিশ্বকাপ খেলার স্বপ্ন। সেলেসাও তারকাকে নতুন করে আশার আলো দেখালেন কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। ফরাসি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাঞ্চেলোত্তি জানান, নেইমারের জন্য এখনই জাতীয় দলের দরজা বন্ধ হচ্ছে না। নিজেকে প্রমাণ করলে নেইমার জাতীয় দলে ফিরতে পারবেন বলে নিশ্চিত করেন অ্যাঞ্চেলোত্তি। কিছুদিন আগেই ফ্রান্সের বিপক্ষে হারের পর বোস্টনের গ্যালারিতে নেইমারের নামে স্লোগান দিয়েছিলেন ব্রাজিলের সমর্থকরা। বারবার ইনজুরিতে পড়লেও নেইমারকে 2026 বিশ্বকাপের সেলেসাও স্কোয়াডে দেখতে চান তার ভক্তরা। তবে ব্রাজিলের সবশেষ 2 ম্যাচে স্কোয়াডে জায়গা না হওয়ায় গুঞ্জন উঠেছে নেইমারের জন্য 2026 বিশ্বকাপের দরজা বন্ধ করে দিয়েছেন কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি নিজেই। ফরাসি সংবাদ মাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকারে আশার আলো দেখতেই পারেন নেইমার সমর্থকরা, যেখানে অ্যাঞ্চেলোত্তি জানান নেইমারের জন্য এখনও জাতীয় দলের দরজা খোলা রেখেছেন তিনি। নেইমার একজন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়, তাকে দলে চাওয়াটা স্বাভাবিক। আমার বিশ্বাস সে আমাদের আগামী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে, তবে নিজেকে প্রমাণ করেই একাদশে ফিরতে হবে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে 26 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। তার আগে নেইমারকে পর্যবেক্ষণে রাখছে তার কোচিং প্যানেল ও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তবে নিজেকে প্রমাণ করেই সেলেসাও একাদশে জায়গা করে নিতে হবে নেইমারকে, যার জন্য এই তারকা সময় পাচ্ছেন মাত্র 2 মাস। বর্তমানে সিবিএফ এবং আমি নেইমারকে পর্যবেক্ষণ করছি। আগামী বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা তার আছে কিনা তা প্রমাণ করার জন্য তার হাতে আরও 2 মাস সময় আছে। 79 গোল করে এই মুহূর্তে ব্রাজিলের শীর্ষ গোলদাতার আসনে আছেন নেইমার জুনিয়র। হাঁটুর ইনজুরি কাটিয়ে নিয়মিত খেলার পাশাপাশি গোলের দেখাও পাচ্ছেন সেলেসাও তারকা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। রেসিং ট্র্যাকে আবারও ইতিহাস গড়লেন বাংলাদেশের কার রেসার আভিক আনোয়ার। সংযুক্ত আরব আমিরাতে একদিনে 2 ট্রফি জিতেছেন এই গতি তারকা। গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের 7ম রাউন্ডে জয় তুলে নিয়ে রেনো ক্লিও ক্যাটাগরিতে নিজের গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন এই রেসার। পুরো চ্যাম্পিয়নশিপ জুড়ে অসাধারণ পারফরমেন্স করে 2025-26 ইউএই ট্যুরিং কার চ্যাম্পিয়ন হয়েছেন আভিক। রেসিং ট্র্যাকে ধারাবাহিক ভালো করার পুরস্কার পেলেন আভিক আনোয়ার। বাংলাদেশের এই কার রেসার নিয়মিত অংশ নেন আন্তর্জাতিক রেসে। সংযুক্ত আরব আমিরাতে গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে টানা 7 রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করে এবার জিতে নিয়েছেন ইউএই ট্যুরিং কার চ্যাম্পিয়নের শিরোপা।
টুর্নামেন্টে ষষ্ঠ রাউন্ডেও স্টিয়ারিং হাতে গতির ঝড় তুলে একদিনে জিতেছিলেন 2 রেস। সেই ধারাবাহিকতা ধরে রাখেন সপ্তম রাউন্ডেও। গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ সিরিজ 2025-26-এর সপ্তম রাউন্ডে আভিক অংশ নেন রেনো ক্লিও ক্যাটাগরিতে। 10 প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন নিজের ক্লাসে। এই জয় দিয়ে আনুষ্ঠানিকভাবে রেনো ক্লিও ক্লাস 2025-26-এর চ্যাম্পিয়ন হয়েছেন আভিক আনোয়ার। পুরো চ্যাম্পিয়নশিপ জুড়ে অসাধারণ পারফর্ম করে হয়েছেন 2025-26 UAE টুরিং কার চ্যাম্পিয়ন। প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন আভিকের। প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত হয় সপ্তম রাউন্ডের রেস। বৃষ্টির মধ্যে অধিকাংশ ড্রাইভার উপযুক্ত টায়ার ব্যবহার করলেও শুধুমাত্র আভিক স্লিক টায়ার নিয়েই অংশ নেন রেসে। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দারুণ পারফরমেন্স দেখান আভিক আনোয়ার। প্রকৃত চ্যাম্পিয়নের মতো ড্রাইভ করে জিতে নেন রেস। মোট 40 জন প্রতিযোগীর মধ্যে 377 পয়েন্ট নিয়ে ওভারঅল চ্যাম্পিয়ন হন আভিক। 207 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন ম্যাক্সিম ভলিকিন। এই পয়েন্টের পার্থক্যই বলে দেয় রেসিং ট্র্যাকে কতটা দাপট দেখিয়েছেন বাংলাদেশের প্রথম কার রেসার। আমি এই বছর গালফ প্রো কার ওভারঅল চ্যাম্পিয়ন এবং রেনল্ড ক্লিও কাপেও চ্যাম্পিয়ন। ক্লিও কাপে এবার ছিল 10 জন পার্টিসিপেন্ট এবং গালফ প্রো কারে ছিল ওভারঅল 40 জন পার্টিসিপেন্ট। সবার মধ্যে আমি 2টা ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন হয়েছে আপনাদের দোয়ায়। আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল মালয়েশিয়া লাস্ট ইয়ার জুনে। তো এরপরে রিহ্যাব করে নিজেকে রিকভার করে এই চ্যাম্পিয়নশিপ সিরিজের রাউন্ড 1 থেকে রাউন্ড 7 পর্যন্ত রেস করে আজকে সফলভাবে চ্যাম্পিয়ন হলাম দেশের জন্য এবং নিজের জন্য। চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ভারত, রাশিয়া, চীন, ইতালি সহ বিভিন্ন দেশের ড্রাইভাররা অংশগ্রহণ করেন। যে কোনো ধরনের রেসিং বেশ ব্যয়বহুল খেলা। সেখানে আভিক কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই একের পর এক রেসে অংশ নিয়ে পাচ্ছেন সফলতা। বাংলাদেশের মোটর স্পোর্টস ইতিহাসে গড়ছেন মাইলফলক, সঙ্গে বিশ্বের বুকে সম্মানিত করছেন লাল সবুজের পতাকা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বিএসজেএ ইউএস অ্যাম্বাসি বাংলাদেশ বৈশাখী ক্রিকেট ম্যাচ। যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস ও বিএসজে এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই প্রীতি ম্যাচের। ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেন ক্রিশ্চেনসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ, বিএসজে সভাপতি আরিফুর রহমান বাবু। হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায় 15 ওভারের এই ম্যাচে 4 উইকেটে জয় তুলে নিয়ে উল্লাসে মাতে যুক্তরাষ্ট্র দূতাবাস। ম্যাচে আগে ব্যাট করে 8 উইকেট হারিয়ে 100 রান করে বিএসজে। জবাবে 3 বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র দূতাবাস। হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠা ম্যাচে পার্থক্য গড়ে দেন জয়ী দলের ওপেনার আল আমিন। দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত খেলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্র দূতাবাসেরই কর্মী। ম্যাচ শেষে দু দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রাণবন্ত আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেন ক্রিশ্চেনসেন। চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগাতেও হতাশা সঙ্গী রিয়াল মাদ্রিদের। সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে পয়েন্ট হারিয়ে লিগ শিরোপা জয়ের স্বপ্ন প্রায় শেষ লস ব্লাঙ্কোসের। এ ম্যাচে 1-1 ড্রয়ের পর 31 ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 70। চ্যাম্পিয়ন্স লিগে হার যদিও এখনও আছে সম্ভাবনা, তবে লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটা ম্যাচেই লাগবে জয়। কিন্তু প্রত্যাশার ম্যাচে ঘরের মাঠে আবারও সমর্থকদের হতাশ করল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়েছিল স্বাগতিকরা, তবে প্রথমার্ধে তেমন বড় সুযোগ তৈরি করতে পারেননি ভিনি, এমবাপ্পে, জুড বেলিংহামরা। বিরতির পর ম্যাচে আসে নাটকীয়তা। 51 মিনিটে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। বালভার্দের দারুণ এক গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোস। তবে রিয়াল ভক্তদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 62 মিনিটে সফরকারীদের ডাগআউটে উল্লাস। থমাস লেমার দারুণ এক গোলে সমতায় জিরোনা। গোল হজম করে আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের 87 মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে রক্তাক্ত হন এমবাপ্পে। পেনাল্টির জোরালো আবেদন করেন ফ্রান্স তারকা, তবে রেফারি তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত ওই 1-1 গোলের সমতায় শেষ হয় ম্যাচ। গ্যালারিতে দর্শকদের ক্ষোভ। এ নিয়ে টানা 3 ম্যাচে জয়হীন থাকায় চাপ বাড়ছে কোচ আলভারো আরবেলোয়ার উপর।
এর আগে লিগে মায়োর্কার বিপক্ষে হারের পর বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 2-1 ব্যবধানে হেরেছিল রিয়াল। এখন সব প্রতিযোগিতায় চাপের মুখে স্প্যানিশ জায়ান্টরা। লিগে 31 ম্যাচে লস ব্লাঙ্কোসের পয়েন্ট এখন 70। লিগে ক্ষীণ সম্ভাবনা টিকে আছে রিয়ালের, বাকি আছে আরও 7টি ম্যাচ। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে বাকি প্রতিটা ম্যাচই জয় পেতে হবে রিয়ালকে, কিন্তু সেটাও নির্ভর করবে টেবিল টপার বার্সেলোনার ম্যাচের ওপরে। এদিকে রিয়াল মাদ্রিদের সব নজর এখন চ্যাম্পিয়ন্স লিগে। বুধবার জার্মানিতে ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে বায়ার্ন রিয়াল। ইউরোপীয় মর্যাদার লড়াইয়ে টিকে থাকতে হলে দুর্দান্ত কামব্যাক দেখানোর বিকল্প নেই লস ব্লাঙ্কোসদের সামনে। এখন দেখার বিষয় লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে শিরোপার লড়াইয়ে ফিরতে পারে কিনা স্প্যানিশ জায়ান্টরা। তামিম হোসেন, সময় সংবাদ। ক্রিকেটে ব্যাটের কানায় লেগে আউট কিংবা বেস বলে ম্যাচ হারার ঘটনা দেখেছেন অনেকেই, কিন্তু উদ্বোধনের আগেই ব্যাটের 2 টুকরো হয়ে যাওয়া, এটা কি সম্ভব? এমন কাণ্ড ঘটেছে সিয়াটল মেরিনার্সের কিংবদন্তি ইচিরো সুজুকির সঙ্গে। নিজের ব্রোঞ্জ মূর্তির আবরণ সরাতে গিয়ে ঘটল এক হুলস্থুল কাণ্ড। ভেঙে যায় মূর্তির হাতে থাকা ব্যাটটি। যে জায়গাটিতে আবেগঘন মুহূর্ত তৈরি হওয়ার কথা ছিল, সেখানে হাসির রোলার বিব্রতকর পরিস্থিতিতে সয়লাভ টি-মোবাইল পার্ক। ইতিহাসে কত রেকর্ড ভেঙেছেন তিনি। পিচারদের লাইন লেংথ ভেঙে তছনছ করেছেন 2 দশক ধরে, কিন্তু নিজের মূর্তির আবরণ উন্মোচন করতে গিয়ে খোদ ব্রোঞ্জের ব্যাটটাই যে এভাবে দুটুকরো হয়ে যাবে, তা হয়তো অতিপ্রাকৃত কোনো স্ক্রিপ্ট রাইটার ছাড়া আর কেউ ভাবতেও পারেননি। সিয়াটলের আকাশে উৎসবের মেঘ ছিল, কিন্তু সব সরিয়ে মূর্তির হাতের ব্যাটটি যেন ঠিক সেই মুহূর্তে রিটায়ারমেন্ট ঘোষণা করল। পর্দা সরল, জনতা গর্জে উঠল। ঠিক তখনই ক্ল্যাঙ্ক। কিংবদন্তি ইচিরো সুজুকির সেই আইকনিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ব্যাটটি তখন মাঝখান থেকে ঝুলে থাকা এক পিস ধাতব খণ্ড। পাশে দাঁড়ানো কেন গ্রিফি জুনিয়র তো রীতিমতো ভরকে গিয়ে হাত উঁচিয়ে আত্মসমর্পণ করলেন। ভাবখানা এমন, দোষ কিন্তু আমার না। ওদিকে ইচিরোর চেহারা তখন দেখার মতো, সারা দুনিয়ার ক্যামেরার সামনে, অথচ তার অমরত্বের প্রতীকটা তখন ডিফেক্টিভ পিস। যে ব্যাটে ভর করে 438টি বেস চুরি করেছেন, সেই ব্যাটই আজ ইচিরোর ইজ্জত কেড়ে নেয়ার ফোন দিয়ে এটেছিল। তবে বিড়ম্বনার এই চরম মুহূর্তেও ইচিরোর উইট ছিল ধারালো ব্যাটের মতোই। দোভাষীর মাধ্যমে মনে করিয়ে দিলেন পুরানো শত্রু মারিয়ানো রিভেরের কথা। যেন রিভেরা আজ দূর থেকে অদৃশ্য কোনো বল ছুঁড়েছেন, আর ইচিরোর ব্রোঞ্জ ব্যাটটি মাঝপথেই কুপোকাত। ক্লাব কর্তৃপক্ষ ব্যাপারটি বেশ স্পোর্টিংলি নিয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় তাদের ছোট্ট রেপ্লিকা স্ট্যাচু নিয়েও মজা করতে ছাড়েনি। ব্যঙ্গাত্মক এই পরিস্থিতিতে যেন শোকের বদলে হাসির ফোয়ারাই বেশি ছুটল সিয়াটলে। ট্র্যাজেডি যখন কমেডি হয়ে ধরা দেয়, তখন এভাবেই হয়তো মেনে নিতে হয়। নিখুঁত সবকিছুর ভিড়ে এই খুঁতটাই হয়তো দিনটাকে স্মরণীয় করে রাখলো। 10 বার অলস্টার হওয়া, 438টি স্টোলেন বেস আর 0.321 ব্যাটিং এভারেজ। ইচিরোর ক্যারিয়ার যতটা মজবুত ছিল, তার মূর্তিটা উদ্বোধনের দিন ঠিক ততটাই নড়বড়ে। তবে ব্যাট ভাঙলেও ভক্তদের হৃদয়ে ইচিরোর সেই আইকনিক ভঙ্গিটি একদম অটুট। হয়তো এই ভাঙা ব্যাটই মূর্তিকে আরও বেশি স্মরণীয় করে রাখলো ইতিহাসের পাতায়। নিখুঁত ব্যাটিং স্ট্যান্স না হোক, নিখুঁত এক বিড়ম্বনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইলেন নাম্বার 51। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পরীক্ষা নিরীক্ষা নয়, পাকিস্তান সিরিজের দলটাই থাকলো নিউজিল্যান্ডের বিপক্ষে। পরিকল্পনায় স্থিতিশীলতা রাখতে চায় নির্বাচকরা। বিশ্বকাপের দল চূড়ান্ত 6 মাস আগে। আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলবো। কিছু জায়গায় আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, যেখানে আমরা কাজ করবো। কাঁধের ইনজুরিতে পিএসএল শেষ টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমনের ফিরে আসছেন দেশে। অনিশ্চিত আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও। এবং হাভিয়ার কাবরেরার সঙ্গে দ্বন্দ্বের জন্যই সুযোগ পাননি জাতীয় দলে, মন্তব্য আনিসুর রহমান জিকোর। লাল সবুজ জার্সিতে ফিরে খেলতে চান সাফ চ্যাম্পিয়নশিপ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসী সময়ের সঙ্গে থাকবেন মিসবাউল আলিফ। ধন্যবাদ সাজিদ। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।